130 কোটিরও বেশি জনসংখ্যা এমন একটা দেশের গল্প বলি আজ, যে গল্পটা শুরু হয়েছিল অতিমারি হানা দেওয়ার আগের মুহূর্তে। গোটা বিশ্বের সঙ্গে তখন এদেশের মানুষও রীতিমতো ভয়ে সিঁটিয়ে কি হবে কি হবে, যদি এমন একটা অতিমারি চলেই আসে এদেশে তাহলে কি হবে কি হবে কি হবে আশঙ্কার মধ্যেই মানুষের প্রশ্ন ছিল কি করলে মুক্তি হবে। নিশ্চিতভাবে সে প্রশ্নের উত্তর মেলার আগেই এসে পড়ল অতিমারি। তারপর শুরু হলো দেশ জুড়ে ঘরে ঘরে মানুষের দুশ্চিন্তা দুর্ভাবনার সেই প্রহরগুলো। প্রিয়জনকে হারিয়েছেন অনেকে, অনেকে অকালে হারিয়েছেন। যারা হারিয়েছেন তারাই একমাত্র জানেন সেই হারানোর কষ্ট বেদনা কোথায়। আর যিনি হারিয়েছেন তিনি ঠিক পর মুহূর্তে আরও বেশি করে আঁকড়ে ধরেছেন তার অন্য প্রিয়জনদের, যারা তখনও বেঁচে আছেন, যারা তখনও বেঁচে থাকুন এটা তারা চাইছেন। আর ঠিক তখনই প্রশ্ন উঠেছে কি করলে, কবে এই অতিমারির হাত থেকে মুক্তি। দেশে দেশে ভ্যাকসিন গবেষণার হাত ধরে ভারতেও শুরু হয়েছে গবেষণা। মানুষের প্রশ্ন জেগেছে মনে, মানুষ অধীর হয়ে অপেক্ষা করেছেন এই 130 কোটির দেশে কবে আসবে সেই ভ্যাকসিন, যার একটা ডোজ দুটো ডোজ নিলে আর প্রিয়জনকে হারানোর ভয়টা থাকবে না। ঠিক সেই মুহূর্তটা যখন এলো, অর্থাৎ দেশে ভ্যাকসিন এলো, শুরু হলো, তখন কিছুটা অন্তত হতাশ ছিলেন সাধারণ মানুষ। কারণ ভ্যাকসিনেশন হচ্ছিল, মানে টিকাকরণ হচ্ছিল 45 বছরের ঊর্ধ্বে, তখন সবে শুরু। তারপর একদিন হঠাৎ আমরা একটা ঘোষণা শুনলাম প্রধানমন্ত্রীর মুখে, আর শুধু 45-এর ঊর্ধ্বে নয়, 18 বছর মানে প্রাপ্তবয়স্কদের জন্য, সবার জন্য, শুধু 18-র নিচে আরও গবেষণার প্রয়োজন। আজ সেই ভ্যাকসিনেশন চলতে চলতে যখন নানা দাবি দেওয়া বিভিন্ন রাজ্য থেকে চাইছে পাচ্ছে না, বা কেউ বলছেন যা চাইছি অতটা পাচ্ছি না, তার মধ্যে পশ্চিমবঙ্গও আছে, এই সব কিছুর মধ্যে দেখুন আজকে একটা লাইভ কাউন্টারের সামনে আমরা, এটা কোউইন অ্যাপের কাউন্টার, যেখানে ভ্যাকসিন নেওয়ার পর আর ভ্যাকসিন নেওয়ার আগে কিছু কাজ থাকে আমাদের। আমরা যারা ভ্যাকসিন নিয়েছি তারা জানি এখানে স্লট বুক করতে হয়, আর এখানে সার্টিফিকেটটা পাওয়া যায় ভ্যাকসিন নেওয়ার পরে, প্রথমে একবার, দ্বিতীয়বার হলে ফাইনাল সার্টিফিকেট। আর তার ঠিক নিচেই প্রত্যেক দিনের ভ্যাকসিনেশনের সংখ্যাটা আসে। এই সংখ্যাটা আমি আপনাদের জন্য পড়ছি, স্ক্রিনে রয়েছে, একটু সহজ করে দেওয়ার জন্য। 2,15,19,000, দেখুন বলতে বলতে 2,000 বেড়ে গেল, 21,000, আরও 2,000, 23,933। এই কথা বলতে বলতে আবার বাড়ছে 25,000। তার কারণ গোটা দেশ জুড়ে যেখানে যত ভ্যাকসিনেশন হচ্ছে, আর যে মুহূর্তে কোউইন অ্যাপে তার আপডেট আসছে, এই সংখ্যাগুলো বাড়ছে। আর ঠিক এভাবেই বাড়তে বাড়তে দুপুরে যখন 1,41,00,000 পৌঁছয়, 1,35,00,000 থেকে আমরা চোখ কচলাচ্ছি, ঠিক দেখছি, ভুল দেখছি, কি দেখছি। এই ভ্যাকসিনেশন ড্রাইভটা আর আজকের এই সংখ্যাটা নতুন একটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপির দাবি, আর যে যাই করুন এত বড় অতিমারি ঠেলে দেশকে কেউ পার করেননি এর আগে, তাই মোদী সেরা প্রধানমন্ত্রী। আমাদের একটি বিশেষ প্রতিবেদন। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের 7ম বছর। 17 সেপ্টেম্বর তার জন্মদিনে রেকর্ড 2 কোটির বেশি মানুষ করোনা টিকা পেয়েছেন। 1 বছরের বেশি সময় ধরে কোভিডের কঠিন সময় লড়াই করছে দেশ। এর মধ্যেই পূর্ব লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন হোক বা পাক ভূখণ্ডে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার মতো সাহস দেখিয়েছে দেশ। অর্থনীতি থেকে সামরিক শক্তিতে স্বনির্ভর হওয়ার পথে এগোচ্ছে ভারত। 7 বছর দেশ পরিবর্তনের সময় হিসেবে খুব বেশি নয়, তবু বদলাতে শুরু করেছে দেশ। এর আগে অন্তত 3 জন দীর্ঘ সময় প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন, সকলেই কংগ্রেসের। নরেন্দ্র মোদীর আগে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, টানা 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি। 2004 থেকে 2014 পর্যন্ত তার কার্যকালের 7ম বছর ছিল 2011। সে সময় কয়লা 2Gর মতো একের পর এক দুর্নীতিতে অভিযুক্ত তার ইউপিএ সরকার। তার আগে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর কুর্সি দখলে ছিলেন ইন্দিরা গান্ধী। 1966 থেকে 1977 পর্যন্ত এবং 1980 থেকে 1984 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা। সেই সময় 1973 সাল ছিল তার প্রধানমন্ত্রীত্বের 7ম বছর। সে সময় দেশ জুড়ে তৈরি হয়েছিল জ্বালানি তেলের প্রবল সংকট।
সঙ্গে ছিল তীব্র মুদ্রাস্ফীতি, যার জেরে ৭১-এর যুদ্ধ জয়ের গৌরবও তখন সীমিত। তার আগে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ১৯৪৭ থেকে ১৯৬৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তবে নির্বাচিত হওয়ার পর তার প্রধানমন্ত্রীত্বের সপ্তম বছর ১৯৫৮। সে সময় চীন ক্রমাগত চাপ বাড়াচ্ছে ভারতের উপর। কূটনৈতিক পথে চীন সমস্যা মেটাতে ব্যর্থ হন নেহেরু। ফলে ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধ এবং লজ্জার পরাজয়। সেই হিসেবে ভারতের পূর্বতন কোনো প্রধানমন্ত্রী তাদের সপ্তম বছরে দেশকে গর্বিত করার মতো জায়গায় রাখতে পারেননি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বদলও তাই উল্লেখযোগ্য। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে বিতর্ক করতে আজ আমার সঙ্গে উপস্থিত যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর ইন্দ্রনীল খান, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেসের মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক, এবং রয়েছেন দেবু টুডু, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে যে তিনটি প্রশ্নের ভিত্তিতে আজকে এই বিতর্ক শুরু করবো, আমার অগ্নিবাণ এক। নরেন্দ্র মোদী কি ভারতের সেরা প্রধানমন্ত্রী, সর্বকালের সেরা? অগ্নিবাণ দুই, মোদীর মতো সামাজিক বিষয় নিয়ে আর কে ভেবেছেন? অগ্নিবাণ তিন, কুল শিলে অপরিচিত বলেই কি মোদীকে অবজ্ঞা এদেশের রাজনীতিক এবং মিডিয়ার একাংশে? সরাসরি কথা বলবো। আমি একেবারে শুরু করব প্রথমেই নির্মলবাবুকে দিয়ে। নির্মলবাবু প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, এবং রাজনৈতিক দলের কোলে ঝোল টেনে কথা বলার দুর্নাম নেই এখনো পর্যন্ত। নির্মলবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। নরেন্দ্র মোদী সেরা কিনা আমরা আলোচনা করছি। আলোচনার পরিপ্রেক্ষিত প্রধানমন্ত্রীত্বের সপ্তম বছরে কে কেমন অবস্থায় ছিলেন? নিশ্চিতভাবে এর থেকে ভালো কোনো মাপকাঠি বেরোতেই পারে, কিন্তু 10 বছর একাদিক্রমে বা সব মিলিয়ে 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব করেছেন এমন মানুষদেরকে নিয়ে আমরা আলোচনা করছি, এমন প্রধানমন্ত্রীদের নিয়ে। আপনার মতামতটা দিয়ে শুরু করতে চাই নির্মলবাবু। দেখুন, আপনাকে একটা প্রথম কথা বলি, সেটা হচ্ছে 100 বছরের প্রথম এই আমরা একটা প্যান্ডেমিক দেখছি। সুতরাং তার মধ্যে ইন্দিরা, জওহরলাল কিংবা আরো যারা যারা এসেছেন, নরসিংহ রাও, গুজরাল, এরা কখনো এই কন্ডিশনটা পাননি। পেলে কি করতেন আমরা কেউ জানি না। সুতরাং সেরা কি অসেরা এটা বলা খুব ডিফিকাল্ট। প্রথম কথা, সেরা কখনো একটা প্রকৃতির যে ব্যাপার, প্রকৃতির রোষ যেখানে রয়েছে, যেখানে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা, সমস্ত ডাক্তাররা প্রায় দিশেহারা অবস্থায় চলে গেছিল, সেখানে তুল্যমূল্য এই বিচারগুলো করা অর্থহীন আমার কাছে মনে হয়। তার কারণ ওগুলো তো রাজনৈতিক মাপকাঠি দিয়ে বিচার হবে। আর প্রকৃতির রোষ যেখানে, প্রকৃতি আমাদের সামনে চ্যালেঞ্জ করে দিচ্ছে যেখানে, সেখানে নরেন্দ্র মোদী। সেই জন্যই তো আমার প্রশ্নটা নির্মলবাবু, সেই জন্যই তো আমার প্রশ্নটা। রাজনীতির চ্যালেঞ্জ, প্রশাসনের চ্যালেঞ্জ, এগুলো মোকাবিলা করতে হবে জেনেই সবাই প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসেন। কম বেশি দেশের মানুষের স্বাস্থ্য রক্ষার দায়, দেশের মানুষকে শিক্ষা দেওয়ার দায়ও তারই থাকে, তার সরকারেরই থাকে। কিন্তু হঠাৎ এমন অতিমারি মোকাবিলার দায় এসে পড়তে পারে, এটা জেনে কজন বসেন? আর বসার পরে যখন এসে পড়ে এমন কোভিড-19-এর মতো মহামারী, অতিমারি যা আমরা দেখলাম, তারপর এই সাফল্য সেটাই বা কজন অ্যাচিভ করতে পারেন? আমি নিশ্চিতভাবে টিকা আবিষ্কারের সাফল্য নরেন্দ্র মোদীকে দিচ্ছি না। অনেকে এসব নিয়ে নানা রকমের মিম টিমও তৈরি করে ফেলেন। আমার সাফল্য দেওয়ার জায়গাটা একটাই, সাংবাদিক হিসেবে, অ্যাডমিনিস্ট্রেটরের জায়গা থেকে, প্রশাসকের জায়গা থেকে। গোটা দেশে এই যে সংখ্যাটা চলছে আমাদের এখানে, এই যে কাউন্টারটা প্রতি মুহূর্তে বাড়ছে 2000, 4000, 3000 করে বাড়তে বাড়তে, যেটা আজকে 2,25,00,000 প্রায় ছাড়িয়ে গিয়েছে, 2,17,00,000 এই মুহূর্তে। আমি প্রশ্ন করছি এই সংখ্যাটা নিয়ে, এই সংখ্যাটার অ্যাচিভমেন্টটা নিয়ে। না, আমার আপত্তি আপনার এই তুলনার ব্যাপারটা। নেহেরু কিংবা ইন্দিরা কিংবা দেবগৌড়া কিংবা নরসিংহ রাও, এরা এইটা ফেস করেন, করলে কি করতেন জানি না। তবে নরেন্দ্র মোদী কিংবা জওহরলাল কিংবা ইন্দিরা প্রত্যেকেই একটা কল্যাণমূলক রাষ্ট্র চালান। এটা একটা ওয়েলফেয়ার স্টেট। এবং নরেন্দ্র মোদীর সাফল্যের সঙ্গে, খুব সুযোগ্যতার সঙ্গে, আজকে সেই রাষ্ট্র স্পেশালি ভ্যাকসিনেশনের ব্যাপারে
যেখানে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, আমার কাছে যা হিসাব বলছে 235 দিনে তিনি 70 কোটি অবধি পৌঁছেছেন। এখানে সমালোচনা করতে যাওয়া একটা বাতুলতা ছাড়া আর কিছু না। তার কারণ হচ্ছে যিনি ওই জায়গায় বসে এই কাজটা করছেন তার কত বড় গুরু দায়িত্ব আছে সেটা তিনিই জানেন। তার কারণ জানুয়ারি মাসের আগে অবধি তিনি বুঝতেই পারছিলেন না, সারা পৃথিবী বুঝতে পারছিল না। ধরুন ডোনাল্ড ট্রাম্প, তিনি এর মধ্যেই তো ইলেকশন লড়ে হেরে গেলেন, অলরেডি তখন অতিমারি এসে গেছিল। এবার অতিমারিটাকে ক্রাইটেরিয়ান করে কোনো রাজনৈতিক নেতার কোনো তার সাফল্য অসাফল্য নয়। নরেন্দ্র মোদী একজন সুযোগ্য ব্যক্তি, তিনি যে কাজটা করেছেন যথেষ্ট যোগ্যতার সঙ্গে করেছেন। ইংরেজি ভাষায় আমরা যাকে বলি কুডোস, তাকে সেই কুডোসটা দেওয়া উচিত। একদিনে 2 কোটি করেছেন বলে বড় কথা নয়, একদিনে উনি 3 কোটিও হতে পারে। ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে ভ্যাকসিন রেজিস্ট্যান্সটা খুব বেশি, লোকে একটা মানে ছুঁচ ফোটাতে গেলে ভীষণ রকম ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, সেখানে পার ডে 2 কোটি করে আর 235 দিনে 70 কি 77 কোটি অ্যাচিভ করা, ইট ইজ নট এ মেয়ার অফ জোক। তবে এটা থেকে এইটা কনক্লুশনে আসতে পারবো না যে ইন্দিরা থাকলে এটা পারতেন না, কি জওহরলাল থাকলে এটা পারতেন না, কি দেবগৌড়া পারতেন না। নিশ্চিতভাবে যিনি উপস্থিত নেই তার সাফল্য বিচার করা এই দিনে সম্ভব নয়। এই দিনে থাকলে তিনি কিভাবে পারফর্ম করতেন, এক্স্যাক্টলি। আমি আসবো ইন্দ্রনীল বাবুর কাছে। ইন্দ্রনীল খান বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রনীল বাবু, এই যে প্রশ্নটা উঠছে যারা উপস্থিত নেই তাদের সঙ্গে কি করে তুলনা সম্ভব? আমরা জানি সর্বকালের সেরা টিম গড়তে গেলে সচিন তেন্ডুলকরের সঙ্গে সুনীল গাভাস্করের তুলনাও আসে, করে ফেলেন কেউ কেউ। সে তুলনা ঠিক কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। ঠিক সেখান থেকেই প্রশ্নটা করব। নরেন্দ্র মোদীর সাফল্য যেরকম নির্মলবাবু বলছেন যে এক কথায় কুদোস, এই শব্দটা প্রাপ্যতার এই সাফল্যের পরিপ্রেক্ষিতে, কিন্তু তুলনাটাও কি একই রকমভাবে প্রাপ্য বা তুলনাটা কি আসতে পারে? কি মনে হয় আপনাদের? দেখুন, কংগ্রেস পার্টি তাদের সবসময় গান্ধী পরিবারের সবকিছু বেস্ট এই সব বলতে থাকবে, কিন্তু আমরা এই তুলনার মধ্যে আমরাও যেতে চাই না। কারণ আজকে সমগ্র বিশ্ব একটি মানে টোটালি একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন ভারতবর্ষে 100 বছরের প্রথম এত বড় এত খারাপ ক্রাইসিস, যেখানে মানুষের এরকম মানে প্রাণ চলে যাচ্ছে, এখনো মানুষের কর্ম জীবিকা সবকিছু সংকটে, এখনো পুরোপুরি সেখান থেকে আমরা ফ্রি হয়নি। আজকে ইন্ডিয়া সেকেন্ড ওয়েভ থেকে হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু অন্যান্য দেশ এখন আবার থার্ড ওয়েভে, ইউএসএ আজকে আবার হসপিটালাইজেশন সেকেন্ড ওয়েভের থেকে বেশি হয়ে গেছে। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যে লড়াই করা, একটা কথা আছে, when the going gets tough, the tough gets going। অর্থাৎ যখন সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছে তখন সেই সিচুয়েশনটাকে কে মজবুতির সাথে কে লড়াই করার ক্ষমতা রাখে, সেই প্রদর্শন কিন্তু নরেন্দ্র মোদী, এবং তার জায়গায় সত্যি একটা অনন্য জায়গা। কারণ আজকে ভ্যাকসিনেশন বলুন, আগে ভারতবর্ষকে যে পোলিও হয়েছিল, যখন পোলিও চলতো, সেই পোলিও থেকে সংকট থেকে মুক্তি পেতে ভারতবর্ষকে 50 বছর লেগে গেছিল। কারণ আমাদের দেশে ভ্যাকসিন তৈরি হতো না। প্রথমে আসতো সেই বিশ্বের প্রথম মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এইসব দেশগুলো নিজেদের মানে তাদের পপুলেশনকে ভ্যাকসিনেট করতো। তারপরে গিয়ে সেই তখন তাদের কমপ্লিট হয়ে গেল, তারা পোলিও ফ্রি হলো। তারপর ভারতবর্ষ ওই সব বিভিন্ন ইউনাইটেড নেশনের, তারপর WHO, এইসব বিভিন্ন সব ইউনাইটেড স্টেটস বিল গেটস ফাউন্ডেশন, এইসব থেকে মানুষ মানে ভারতবর্ষে সেই ভ্যাকসিন পেত, মানে অন্য দেশের প্রতি আমাদের মুখাপেক্ষী। কিন্তু কোভিড আসার পর এই যে একটা সত্যি খুব একটা ক্রাইসিস সিচুয়েশন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বললেন, কিন্তু এই খারাপ সিচুয়েশনের মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষকে সুযোগ বার করতে হবে। এবং কি সুযোগ করলেন উনি? আত্মনির্ভর ভারত, সেই কথাটা, যে টার্মটা, সেই কলটা দিলেন যে আত্মনির্ভর ভারত গড়তে হবে। শুধু আত্মনির্ভর ভারত এই যে বললো, অনেকে তো অনেক কিছু বলে যে আমি 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এনেছি, 20 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এনেছি, এরকম অনেকে অনেক কথা বলে। কিন্তু উনি যে কথাটা বলেছেন তার প্রমাণটা আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এই 2 কোটির বেশি যে ভ্যাকসিন আজকে একদিনে হয়েছে, সেটা বিশ্বের কোনো দেশে হয়নি। এবং বিশ্বের সব থেকে বেশি এবং সব থেকে দ্রুত গতিতে যদি কোথাও ভ্যাকসিনেশন হয়ে থাকে সেটা হলো ভারতবর্ষ। এবং আনন্দের বিষয় আজকে আমরা গর্বের সাথে বলতে পারি এই 2 কোটি প্রত্যেকটা ভ্যাকসিন আমাদের ভারতবর্ষে তৈরি। আজকে সেই জায়গাটা আমরা ভারতবর্ষের যে বিভিন্ন আজকে যে স্কিমস, আত্মনির্ভর ভারতের জন্য যে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম, বিভিন্ন আজকে টেক্সটাইল ফ্যাক্টরিতে, এবং আগামী দিনে যাতে এই যে কোল মানে একটা উনি একটা ভিশনটা ভাবুন, উনি কিন্তু ভাবছেন যে 10 বছর বাদে 50 বছর বাদে ভারতবাসীর কথা ভাবছেন যে আমাদের কিন্তু আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জিতে চলে যেতে হবে, যার জন্য থার্মাল পাওয়ার সেখান থেকে। এখানে আমার প্রশ্ন ইন্দ্রনীল বাবু, এখানে আমি আমার পরবর্তী আমার একটা অগ্নিবাণ ছিল, আমি এটা নিয়েই আসবো দেবু বাবুর কাছে। দেবু টুডু তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে আছেন।
রাজনীতিকরা রাজনীতি করবার জন্য নিশ্চিতভাবে মানুষের সেবা করেন, সেটা রাজনীতির একটা উদ্দেশ্য থাকে, ভোট থাকে, আবার রাজনীতি করতে এসছেন যে উদ্দেশ্য নিয়ে অর্থাৎ মানুষের সেবা করবার জন্য, সেটা তো থাকেই। কিন্তু সেটা করতে গিয়ে শর্ট টার্ম অর্থাৎ এই পরের 5 বছরে আমি কি ফেরত পাবো, এই চিন্তাটাই বেশিরভাগ মানুষকে করতে দেখা যায়। সে কারণে তারা রাজনীতিক থেকে যান, স্টেটসম্যান হয়ে উঠতে পারেন না। নরেন্দ্র মোদী স্টেটসম্যান কিনা আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু নরেন্দ্র মোদী সেরা প্রধানমন্ত্রী কিনা সেই বিতর্কে যেতে গেলে যে প্রশ্নটার উত্তর পাওয়াটা খুব জরুরি মনে হয় দেবুবাবু, আমি সেটাই জিজ্ঞাসা করছি। সামাজিক বিষয় নিয়ে নরেন্দ্র মোদীর আগে দেশে কোনো প্রধানমন্ত্রী এতটা ভেবেছেন? দেখুন, আজকে যে ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে, গত 2 দিন আগেও একদিনে 35 লাখ 60 লাখ এরকম করে প্রত্যেক দিন হয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে প্রায় 2.5 কোটি ছুঁই ছুঁই করছে। মানে কি, আজকের দিনের জন্য ভ্যাকসিন রেখেছিল যে অন্য দিনগুলোতে এতদিন ধরে ভ্যাকসিন দেওয়া হয়নি। কি না, জন্মদিন সেলিব্রেট করছে বিজেপি সেলিব্রেট করছে জন্মদিন। কার জন্মদিন? একজন বিজেপি নেতার, একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো যে জায়গায় বিষয় করোনা নিয়ে কথা হচ্ছে, গোটা পৃথিবী করোনায় কেঁপে গেছে, গোটা পৃথিবী সন্ত্রস্ত, আর আমাদের প্রধানমন্ত্রী করোনার সময় বলছেন থালা বাজান আর প্রদীপ জ্বালান, তার জন্য কোনো রেমেডি নেই এখন। আচ্ছা দেবুবাবু আপনাকে একটা প্রশ্ন, প্রধানমন্ত্রী থালা বাজানো নিয়ে আপনাদের এত আপত্তি, নিশ্চিতভাবে থালা বাজিয়ে দেশ থেকে নিশ্চিতভাবে থালা বাজিয়ে দেশ থেকে করোনার মতো অতিমারি যায় না, কিন্তু মনোবল বাড়ানোর জন্য তো অনেক কিছু করা হয়, করতে হয়, এবং সে করাটার মধ্যে অদ্ভুত কিছু নেই। আচ্ছা আপনি আমাকে বলুন তো দেবুবাবু, বলুন না, এই যে খেলা শুরুর আগে, দেবুবাবু এক মিনিট এই যে খেলা, আরে এক মিনিট দেবুবাবু, এই যে খেলা শুরুর আগে হাডল, আরে দেবুবাবু শুনুন না, দেবুবাবু এই যে হাডল করে খেলা শুরুর আগে একটা গোটা টিম, তা কেউ কি আজ পর্যন্ত হাডল করে জিতেছে? না দেবুবাবু খুব চেঁচাচ্ছেন। দেবুবাবু আপনি যখন চেঁচাচ্ছেন, ঠিক আছে একটা কাজ করি, দাঁড়ান, আপনি চেঁচাচ্ছেন তো আপনাকে একটা ফিগার দেখাই। দেবুবাবু আপনাকে একটা ফিগার দেখাই, আজকের দিনে ভারত ভ্যাকসিনেশন করে যে সংখ্যাটায় পৌঁছেছে, মহাদেশের আগের দেশ। দেখুন দেবুবাবু একটু কম চেঁচান প্লিজ, একটু কম চেঁচান, একটু দেখুন, একটু কম চেঁচান না, দেখুন না। আরে রেল বিমা তো সারা বছর বলেন, আজকে একটু কোভিড নিয়ে কথা বলুন। আরে রেল বিমা তো সারা বছর বলেন, আমি কারোর হয়ে বলছি না, ভ্যাকসিনের হয়ে বলছি, আমি ভ্যাকসিনের জন্য বলছি, দেশের মানুষের ভ্যাকসিনের জন্য। মহাদেশের আগের দেশ, আসলে এই ছবিটা দেখি একটুখানি, আমি অনুরোধ করবো আমার স্টুডিও সহকর্মীদের, গোটা স্ক্রিন জুড়ে যদি ছবিটা দেখানো যায়, এখনো পর্যন্ত কোন কোন দেশে কত মিলিয়ন ভ্যাকসিনেশন আর ভারতের সংখ্যাটা কত। মহাদেশের আগে দেশ, আসুন এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, উত্তর আমেরিকা 593 মিলিয়ন এটা দেওয়া, অর্থাৎ গুণিতক 10 লাখ, ওশিয়ানিয়া একটি মহাদেশ, অংশ তার 30 মিলিয়ন। আফ্রিকা একটি মহাদেশ, 129 মিলিয়ন। আরও একটি মহাদেশের ফিগার আসছে সামনে, দক্ষিণ আমেরিকা 403 মিলিয়ন। এরপর আসবে উত্তর আমেরিকা 593 মিলিয়ন। এরপর ইউরোপ, যা আমাদের স্বপ্ন, যা সর্বোন্নত বলে আমরা মনে করি, 777 মিলিয়ন। এবার আসুন আমাদের দেশের ফিগারটায় নজর রাখি, 784 মিলিয়ন। দেবুবাবু আচ্ছা ছেড়ে দিন, দেবুবাবু ছেড়ে দিন, এই ভ্যাকসিনটা যারা বানালেন, যারা অক্লান্ত পরিশ্রম করে এই 784 মিলিয়ন দেশবাসীর শরীরে সেটা প্রবেশ করাতে সাহায্য করলেন, তাদেরকে অতিমারির ভয় থেকে মুক্ত করলেন, তাদের জন্য অন্তত আজকে দিন একটু হাততালি দিন, নাকি সেটা দিতে কোথাও হাত কাঁপছে? নিশ্চয় তাদের জন্য তো, প্রধানমন্ত্রীর জন্য নয়। প্রধানমন্ত্রী কিচ্ছু করেননি, শুধু ওই প্রদীপ জ্বালাতে বলেছেন আর থালা বাজাতে বলেছেন। বাংলায় করোনা মোকাবিলার কোনো কৃতিত্ব তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য হবে না? পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলার কোনো কৃতিত্ব হবে কি? আমরা করোনা দিয়েছি, বাংলায় নয়, উত্তরপ্রদেশে গঙ্গা দিয়ে লাশ বয়ে গেছে ডবল ইঞ্জিনের সরকার। ওই আমাদের বাংলায় না বলছি, পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলার কোনো কৃতিত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য? ওই তো করোনা
ভেসেছে উত্তরপ্রদেশে, লাস্ট ভেসেছে মুশকিল জিজ্ঞাসা করছি পশ্চিমবঙ্গের কথা, আপনি উত্তরপ্রদেশের উত্তর দিচ্ছেন। দেবুবাবু আপনার কি শুনতে অসুবিধা হচ্ছে? আমি বলছি পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলার কোন কৃতিত্ব কি প্রাপ্য মমতা বন্দ্যোপাধ্যায়? আরে আমি আপনাদের দলের কথা জিজ্ঞাসা করছি, পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলার কোন কৃতিত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্য, হ্যাঁ কি না বলুন না? কেন প্রাপ্য নয়? তাহলে ভারতে করোনা মোকাবিলার কৃতিত্ব কেন নরেন্দ্র মোদী প্রাপ্য নয়? তাহলে ভারতে ভ্যাকসিনেশনের কৃতিত্ব কেন নরেন্দ্র মোদী প্রাপ্য নয়? তাহলে ভারতে ভ্যাকসিনেশনের কৃতিত্ব কেন মোদীর প্রাপ্য নয়? তাহলে ভারতে ভ্যাকসিনেশনের কৃতিত্ব কেন মোদীর প্রাপ্য নয়? কোথায় বললাম কৃতিত্ব নয়? ভ্যাকসিন নিয়ে আপনি সেরা প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। আমি বানাইনি, বিতর্ক উঠছে দেশে তিনি সেরা কিনা। আচ্ছা বেশ, সুমন বাবুর কাছে যাই। সুমন রায়চৌধুরী রয়েছেন কংগ্রেসের থেকে আমার সঙ্গে। সুমন বাবু, শুধু ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী সেরা প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়াতে, মানে আমরা বানাইনি, জিজ্ঞাসা করেছি তিনি কি না, অর্থাৎ তাকে বলা যায় কিনা। তাহলে দেবুবাবু প্রচন্ড আপত্তি, দুঃখ পেয়েছেন। তিনি পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে চান, কিন্তু ভারতে করোনা মোকাবিলার বা ভ্যাকসিনেশন ড্রাইভের কৃতিত্ব নরেন্দ্র মোদীকে দিতে চান না। দেবুবাবু দলীয় রাজনীতির বাধ্যবাধকতা আছে, কিন্তু আমার প্রশ্ন সুমন বাবু, আপনারা মানে কংগ্রেসের তরফ থেকে তো আপনারা প্রথমে ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুললেন যে কবে ভ্যাকসিন, তারপর ভ্যাকসিন এলো, তখন বললেন কোথায় ভ্যাকসিন। এখন দেশে আজকের দিনে 2 কোটির কিছু বেশি, কাউন্টারটা এই মুহূর্তে যা দেখাচ্ছে প্রায় 2.5 কোটির দিকে যাচ্ছে, এগোচ্ছে। আজকে কি বলছেন? মানে আমি অনির্বাণ খুব অবাক হয়ে গেলাম যে আজকে প্রতিবেদন যেটা দিয়ে তোমরা শুরু করলে এবং তোমাদের যা ন্যারেটিভ আজকে তোমাদের চ্যানেলের অত্যন্ত দুঃখজনক। আমি আজকে বলতে দাও, এতক্ষণ সবাই বলেছে, আমি 2 মিনিট বলিনি। মানে আজকে এই প্যানেল ডিসকাশনটা হচ্ছে কি নরেন্দ্র মোদীর জন্মদিন সেলিব্রেট করার জন্য, এবং সে দায়িত্বটা কি রিপাবলিক নিয়েছে আমার জানা নেই। ঠিক, আমি এতদিন রিপাবলিকে যাচ্ছি, এই ধরনের ন্যারেটিভ আমি কোনোদিন দেখিনি। প্রতিবেদনে কোথাও নরেন্দ্র মোদীর জন্মদিনের শুভেচ্ছা লেখা ছিল না। আমি জানি না, মানে আমরা কোথাও লিখিনি জন্মদিনের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে ইন্দ্রনীল খান একটু আগে বলছিলেন যেই সময় পোলিও ভ্যাকসিনাইজেশন চলছিল ভারতবর্ষে তখন তৈরি হতো না, আজকে করোনার ভ্যাকসিন ভারতবর্ষে তৈরি হচ্ছে। অভিনন্দন, দেশ এগোবে, দেশে সবকিছু তৈরি হবে। আমি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমিও সেটাকে সমর্থন করি, কিন্তু ইন্দ্রনীল বোধহয় ভুলে যাচ্ছে 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন একটা ছুঁচো তৈরি হতো না। সেই জন্য দিন যত এগোয় ডেভেলপমেন্টের দিকে একটা রাষ্ট্র এগিয়ে যায়, এবং তার অনেক ক্ষেত্রে কৃতিত্ব যারা 70 বছর ধরে ভারতবর্ষকে শাসন করেছে। তোমরা আরেকটা কথা বলি, 1985 সালে যেটা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম রাজীব গান্ধী লঞ্চ করেছিলেন পোলিও ভ্যাকসিনাইজেশনের জন্য, তার কৃতিত্বটা আজকের দিনে কিন্তু এই আলোচনায় তুলে ধরা উচিত যদি তুল্যমূল্য বিচারই করতে হয়। নিশ্চিতভাবে আমি শুধু একটাই কথা বলে শুরু করেছিলাম সুমন বাবু, আমি রাজীব গান্ধীকে জোর করে বাদ দিতে চেয়েছি এমনটা নয়। আপনি দেখেছেন আমি অটল বিহারী বাজপেয়ীকেও কিন্তু আলোচনা থেকে বাদ রেখেছি, একটাই কারণে আমরা বলেছিলাম একটা মিনিমাম বেঞ্চমার্ক হিসেবে 10 বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন বা 10 বছর প্রধানমন্ত্রিত্বের মেয়াদের মধ্যে আছেন এমন মানুষদেরকে আমরা এমন প্রধানমন্ত্রীদের ধরতে চেয়েছি। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী 7ম বছরে আছেন, এবং যদি না কোনো অন্য সমস্যা তৈরি হয় তার শারীরিক বা স্বাস্থ্যজনিত, তাহলে তিনি পরের 3 বছরে থাকবেন বলা যায়। একটাই প্রশ্ন করি, আমি সেই কারণে রাজীব গান্ধী বা অটল বিহারী বাজপেয়ী বা পিভি নরসিংহ রাওকে রাখিনি, অন্য কোনো কারণ ছিল না। না, আমি একটাই প্রশ্ন করতে চাই, যদি আজকের ভ্যাকসিনাইজেশনের সংখ্যাটা বিবেচ্য বিষয় হয় এবং সেটা নিয়ে কোনো সংবাদ মাধ্যম প্যানেল করতে পারে, তাহলে তার পিছনের মিস্ট্রিটা কি? এই সংখ্যাটা গতকাল কেন হয়নি, পরশুদিন কেন হয়নি? পরশুদিন কোউইনের স্ক্রিনটা রিপাবলিকের ব্যাকগ্রাউন্ডে ছিল না কেন? আজকে কি এমন বিশেষ দিন যে এইভাবে এটাকে হাইলাইট করা হচ্ছে, আর আজকে সংখ্যাটা হঠাৎ এত বেড়ে গেল কেন? সুমন বাবু, আমার যেটা সংবাদ মাধ্যমের জায়গা থেকে উত্তর দেওয়ার দায়, সংখ্যা কি করে বাড়লো সেটা তো সরকারের দায়, মানে সরকার বলবেন, স্বাস্থ্য দপ্তর বলবে, স্বাস্থ্য মন্ত্রক বলবে। সংখ্যাটা কেন দেখাচ্ছি না, এই মুহূর্তে সংখ্যাটা কেন দেখাচ্ছি তার একটা কৈফিয়ত অবশ্যই দিয়ে রাখি। এর আগে যে কদিন 1 কোটি ছাড়িয়েছে সেদিনও সংখ্যাটা দেখিয়েছি সুমন বাবু,
তার কারণ 1 কোটি ছাড়ানো মানে তো একটা ল্যান্ডমার্ক। ওই আর মহাদেশের আগে দেশ, ওটাতে আমার মানে ভারতবাসী হিসেবে আমি জানি না, মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকলে আপনার গর্বে বুক চুয়ে নাও পড়তে পারে, কিন্তু আমার কিন্তু দেশের জন্য গর্বটা হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলে। আমি ইন্দ্রনীল বাবু হাত তুলছেন, ইন্দ্রনীল বাবু প্লিজ। না, দুঃখ লাগছে যে মানে বিরোধিতা করতে করতে কোথাও যে আমাদের মানে দেশের বা রাজ্যের বিরোধী দলরা ভুলে যাচ্ছে যে তারা দেশের যে বিভিন্ন যে ভালো যে পজিটিভ জিনিসগুলো সেগুলোকে কোথাও বিরোধ করে ফেলছে। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অ্যালার্জি থাকতে দেশের অ্যাচিভমেন্টটাকে অনেক ছোট করে ফেলছে। আজকে আপনি ভাবুন যে দেশে যে আজকে স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যকর্মীর সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবক, তারা কেউ এনজিওর সঙ্গে যুক্ত আছে, কেউ বিভিন্ন পলিটিক্যাল ওয়ার্কার্স, আপনাদের দলের হতে পারে, আমাদের দলের হতে পারে, তারা প্রত্যেকে মানুষকে যে একটা যে বিভিন্ন প্রতিদিন আমরা মোবিলাইজ করছি, তাদেরকে এনকারেজ করা হচ্ছে যে আপনারা টিকাকরণটা করুন। যারা অনেক জায়গায় সিনিয়র যারা রয়েছেন, যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, তাদেরকে ভ্যাকসিনেশন কেন্দ্র অব্দি পৌঁছেতে, এটা যে একটা পজিটিভ যে বাতাবরণ আজকে সমগ্র দেশ জুড়ে আমরা কোভিডের বিরুদ্ধে যে লড়াই করছি, তার নেতৃত্ব তো নিশ্চয়ই, তার যদি তা শুনুন, আমি আপনার সময় এক ফোঁটা ইন্টারাপ্ট করিনি। তার যখন যদি কোনো ভুল হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, সেটা যেমন দায় তার থাকে, তেমনি যদি একটা পজিটিভ হয়, একটা সাকসেস স্টোরি হয়, একটা অ্যাচিভমেন্ট হয়, সেটারও ক্রেডিট দেওয়াটা কিন্তু তার প্রাপ্য। কারণ আজকে আপনি ভাবুন যে কোন সময় 35,000 কোটি টাকা শুধু একটা ভ্যাকসিনেশনের জন্য একটি ফিনান্সিয়াল ইয়ারে বরাদ্দ হয়েছিল, আজকে হয়েছে। এবং সেটার জন্য আজকে আপনি বিভিন্ন দিন, আজকে দুঃখের বিষয় এটাও যে পশ্চিমবঙ্গে আজকে এখনো পর্যন্ত যে আপনি সংখ্যা দেখাচ্ছেন যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে 2,20,00,000 অলরেডি ভ্যাকসিনেশন হয়ে গেছে, তার মধ্যে মাত্র 4 লক্ষেরও নিচে আজকে পশ্চিমবঙ্গের ভ্যাকসিনেশন। এটা খুবই চিন্তাজনক। দেশের মধ্যে টিকাকরণের তালিকায় পশ্চিমবঙ্গ 8 নম্বর। দেবুবাবু আমি আসবো আপনার কাছে, আসবো। সুমন বাবু হাত তুলেছেন, আপনাদের কাছেও আসবো, কিন্তু আমার একটা বিরতির সময় আছে। আমি বিরতির পর আজকের ব্রহ্মাস্ত্র অর্থাৎ মূল প্রশ্নটা নিয়েও আসবো, প্রধান প্রশ্নটা নিয়ে ফিরে আসছে। এটা বিরতির পর অনির্বাণের অগ্নিবাণে আজকের বিতর্কে নরেন্দ্র মোদী কি দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী? ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অগ্নিবাণে ফিরে এলাম বিরতির পর। যেমনটা বলছিলাম, বিরতির পর ফিরে এসে আজকের মূল প্রশ্ন অর্থাৎ আজকের ব্রহ্মাস্ত্র। চোখ রাখবো আজকের ব্রহ্মাস্ত্র। 7 বছরে মোদির জন্য, মানে নরেন্দ্র মোদির জন্য কতবার ইস্যু বদলেছেন বিরোধীরা? মানে কোন ইস্যুতে মোদিকে আক্রমণ করা হবে, কতবার বদলানো হয়েছে সেই ইস্যু, কোন কোন ইস্যু বড় হয়েছিল অথচ আজকে নেই, জনজীবনের সামনেই নেই? ঠিক সেভাবেই কি উধাও হয়ে যেতে চলেছে কোভিড আর ভ্যাকসিন ইস্যু? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলবো। আমি আমার সঙ্গে নতুন অতিথি হিসেবে পেয়েছি তথাগত রায়, বিজেপি নেতাকে, এবং যেমন ছিলেন দেবু টুডু, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কংগ্রেসের সুমন রায়চৌধুরী, এবং বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখার্জি আমার সঙ্গে রয়েছেন। আমি তথাগতবাবু আপনাকেই জিজ্ঞাসা করব, আজকের এই ভ্যাকসিনেশন ড্রাইভের অ্যাচিভমেন্ট 2,25,00,000 ছুঁই করছে, সেই অবস্থাতে দাঁড়িয়েও বিরোধীদের বক্তব্য যে আজকের জন্য ভ্যাকসিন জমিয়ে রাখা হয়েছিল, নাম্বারে ম্যানিপুলেশন আছে। আমার একটা প্রশ্ন, যেটা আমি শুরু করলাম, ব্রহ্মাস্ত্র ছিল আজকের আমার, যে কতবার এই 7 বছরে নরেন্দ্র মোদীর জন্য ইস্যু চেঞ্জ করেছেন বিরোধীরা? কোভিড এবং ভ্যাকসিনেশন কি সেরকম একটা ইস্যু? এবার এটাকে ছেড়ে দেওয়া ছাড়া বিরোধীদের সামনে আর কোনো পথ খোলা নেই? এই জিনিস আমি কিছুদিন আগে অনুভব করেছিলাম, যখন 1 কোটি ভ্যাকসিনেশন একদিনে হলো, আজকে তার ডবল হয়েছে, অর্থাৎ একটা বিশাল মাইল ফলক পার হয়েছে। এর আগে যখন 1 কোটি পার হয়েছিল তখন বিশেষ কোনো খবর হয়নি। আমি দেখেছিলাম কলকাতার একটি বহুল প্রচারিত বাংলা দৈনিকের 9 নম্বর পাতায় ডান দিকের কোণায় উপরে এই খবরটা ছাপা হয়েছিল। আজকে ভারতে সাংবাদিকতার একটা বিকৃতি হচ্ছে এই যে একটা দেশে যদি একদিনে 1 কোটি মানুষের ভ্যাকসিনেশন হয় সেটা খবর হয় না, 2,25,00,000 মানুষের ভ্যাকসিনেশন হলে খবর হয় না। খবর কিসে হয়? খুন খারাপি, ধর্ষণ, চুরি চামারি, এই সমস্ত জিনিসে খবর হয়। এই ধরনের জিনিস এর আগে আমার মনে পড়ছে, ভারত যখন আরিহান্ত নামে আণবিক সাবমেরিন তৈরি করলো,
সেই সময় সেটা একটা বিশাল খবর হওয়া উচিত ছিল, কারণ সেটা ভারতীয় বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদদের একটা খুব বড় অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু সেরকম কিছু দেখা যায়নি। খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামা এ সমস্ত হলে খুব সহজে খবর হয়। এই বিকৃতিটা যে ভারতীয় সাংবাদিকতায় কেন ঢুকেছে, কবে থেকে ঢুকেছে আমি বলতে পারবো না। এছাড়া একটুখানি আগে যে তুমি কথাটা বলছিলে যে বিরোধীরা ক্রমাগত ইস্যু বদলেছেন, ইস্যু মানে কি? এমন সব ইস্যু সামনে আনা হয়েছে যেটা শুনে হাসবো না কাঁদবো বোঝা যায় না। প্রধানমন্ত্রী নাকি 56 ইঞ্চি বুক, প্রধানমন্ত্রী 56 ইঞ্চি বুক, সে নিয়ে তো কখনো প্রধানমন্ত্রী গর্ব করেননি। এটা বিরোধীরাই আবিষ্কার করেছেন এবং বিরোধীরাই তা নিয়ে দামামা বাজিয়েছেন। প্রধানমন্ত্রী নাকি বহুমূল্য কোট পরেন, সে কোট নিয়ে কি প্রধানমন্ত্রী কোনো প্রচার করেছেন? কিন্তু কোনো এক বিরোধী নেতা কোথা থেকে কোটের দাম জেনে এলেন এবং তাই নিয়ে এইসব দামামা বাজাতে লাগলেন। এই বালখিল্য রাজনীতি আজকে ভারতের রাজনীতির একটা বিকৃতি নিয়ে এসেছে। কবে আমরা এর থেকে নিষ্কৃতি পাবো জানি না। আর 70 বছর ধরে যারা ভারত শাসন করেছেন বলে গর্ব করেন তাদের সম্বন্ধে একটা কথা বলি, তারা ভারত শাসন করেছেন, ছুঁচ থেকে আরম্ভ করে আজকে সাবমেরিন তৈরি করেছেন, ইত্যাদি অনেক কিছু করেছেন। কিন্তু এই সময়ের মধ্যে অন্য দেশগুলো কি করেছে? জাপান, জার্মানি, এই সমস্ত দেশগুলো তো ধ্বংসস্তূপ ছিল। ভারত সেই সময় একটা সম্পন্ন দেশ ছিল যখন দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে, যখন আমরা স্বাধীনতা পেয়েছি। সেই ভারত আজকে এখনো তৃতীয় বিশ্বে পড়ে আছে। জাপান, জার্মানি কোথায় গেছে? এর দায় নিতে হবে না? শুধু ছুঁচ থেকে সাবমেরিন বানিয়েছি সেটা বললেই চলবে? যারা 70 বছর ধরে দেশ শাসন করেছেন তাদের এই বিষয়েও দায় আছে। একেবারে। আমি তথাগতভাবে আরেকটা প্রশ্ন আপনাকে করব, যে প্রশ্নটা নিয়ে এই অনুষ্ঠানে আমার একটা প্রশ্ন ছিল অগ্নিবাণ হিসেবে, সেটা করাতে দু একজনের একটু খারাপ লেগেছে, রুষ্টও হয়েছেন বোধহয়, কিন্তু তবু আমি আপনাকে ওই প্রশ্নটা করব। আপনি তো ইন্দিরা গান্ধীকে মানে তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদে খুব ভালোভাবে দেখেছেন, আপনার কর্মসূত্রেও কিছুটা দেখা হয়েছে, এবং তারপরে এতজন প্রধানমন্ত্রীকে দেখেছেন। তার আগে জওয়াহরলাল নেহরু একাধিক্রমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব করেছেন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন ছিল, নরেন্দ্র মোদী কি ভারতের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী? তার কারণ অতিমারির এই বিপদ কাউকে ঠেলতে হয়নি। অতিমারি তো ঠেলতেই হয়নি, তাছাড়া অন্যান্য জিনিস যেমন এই পুলওয়ামার আক্রমণ, ক্রমাগত পাকিস্তানের থেকে এবং চীনের থেকে নানা রকম প্ররোচনা দেওয়া, এগুলো তো ঠেলতে হয়নি, এগুলো করতে হয়েছে। এগুলো যখন করতে হয়েছে তখন আমাদের প্রথম পণ্ডিত নেহরুর পাণ্ডিত্য কোথায় গেছে সেটা আমরা নিজের চোখে দেখেছি। তখন বয়স কম ছিল, কলেজে পড়তাম, কিন্তু তখন দেখেছি নেহরু প্রায় হাউ হাউ করে কাঁদছেন যে আসামের জনসাধারণের প্রতি আমার সহানুভূতি, যেন আসাম চলেই গেল। কিন্তু তখন বিমান বাহিনীকে কাজে লাগাননি। কেন লাগাননি আজ পর্যন্ত আমাদের কারোর কাছে বোধগম্য হয়নি। এই যে বিভিন্ন প্রধানমন্ত্রীর কাছে সম্বন্ধে এ তুলনা যেটা আমি আজকে টুইটারে করেছি, তার মধ্যে এই নেহরুর কথা, সেই জন্য নেহরুকে আমি সবচেয়ে তলায় রেখেছি। নরেন্দ্র মোদী অন্যতম সফল প্রধানমন্ত্রী, এ সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। অটল বিহারী বাজপেয়ী আর নরেন্দ্র মোদীর মধ্যে কে বেশি সফল সেটা ঠিক করা একটু কঠিন হবে, কারণ অটল বিহারী বাজপেয়ী খুব কম সময় পেয়েছিলেন, মাত্র 6 বছর প্রধানমন্ত্রী ছিলেন। সে তুলনায় নরেন্দ্র মোদী অনেক বেশি বছর আছেন, 10 বছর তো হয়ে গেছে, এখন 12 বছর চলছে উনি প্রধানমন্ত্রী আছেন, অতএব অনেক বেশি সুযোগ পেয়েছেন। এছাড়াও অন্য অনেক সফল প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী বাংলাদেশের যুদ্ধে সফল হয়েছিলেন, নরসিমহা রাও দেশের ওই পুরনো যে সরকার নিয়ন্ত্রিত অর্থনীতি ছিল সেটাকে ছুঁড়ে ফেলে উদার অর্থনীতি নিয়ে আসতে সফল হয়েছিলেন। এদেরও সাফল্যের দাম আছে। তো কিন্তু মোটামুটিভাবে মানে টোটালিটিতে সম্পূর্ণভাবে দেখতে গেলে আমার মনে হয় নরেন্দ্র মোদী এবং অটল বিহারী বাজপেয়ী দুজন সাফল্যের নিরিখে একেবারে সামনের সারিতে আসবেন। শুধু আমি একজন সম্বন্ধে বলতে পারছি না, লাল বাহাদুর শাস্ত্রী, তিনি সময় পেলে কি করতে পারতেন সেটা বলা খুব কঠিন।
লাল বাহাদুর শাস্ত্রী যেটুকু সময় পেয়েছিলেন তার মধ্যে অসাধারণ সাফল্য দেখিয়েছিলেন। সে কচ্ছের রণের যুদ্ধে তিনি যদি আরো সময় পেতেন কি করতে পারতেন আমি জানি না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং সময় দেওয়ার জন্য তথাগত বাবু। তথাগত রায় বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। আমি তথাগত বাবুর কথা সূত্র ধরেই সুমন বাবু হাত তুলেছিলেন বিরতিতে যাওয়ার আগে। আমি সুমন বাবু আপনার কাছে আসবো। তথাগত বাবু কিন্তু আমার মনে হয়েছে অন্তত বেশ নির্মোহভাবেই বলেছেন। জওয়াহরলাল নেহরুকে তার ব্যক্তিগতভাবে তিনি বেশি নম্বর দিতে পারেন সেটা অন্য কথা, কিন্তু ইন্দিরা গান্ধী, নরসিংহ রাও কারোর কৃতিত্ব অস্বীকার করেননি, কিন্তু এত কিছুর পরও তার কাছে তুল্যমূল্য জায়গাতে নরেন্দ্র মোদী এবং অটল বিহারী বাজপেয়ী এগিয়ে থাকছেন। আমি এখান থেকে জিজ্ঞাসা করবো, যেটা নির্মলবাবু বলে শুরু করেছিলেন, আমি সেখানেই ফিরছি সুমনবাবু আপনার কাছে। নিশ্চিতভাবে এই পরিস্থিতি যারা ফেস করেননি তারা থাকলে কি করতেন এটা বলা যায় না, কিন্তু যিনি ফেস করেছেন তার কৃতিত্বকে সামনে রাখলে কি বলা যায়? কিছুই করতে পারলেন না। সমস্যাটা কি জানেন তো, ভারতবর্ষের মানুষকে ভ্যাকসিনাইজ করবেন, ভারতবাসীরা সুস্থ থাকবে, এটাই কাম্য। আমিও একজন ভারতের নাগরিক হিসাবে সেটাই আশা করব। কিন্তু নরেন্দ্র মোদী সব জিনিসটাই করেন একটা পলিটিক্যাল মোড়কে। হি নিডস পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল ফেম। আজকে আপনি বলুন, যদি তুল্যমূল্য বিচার করেন প্রধানমন্ত্রীদের সময়কাল, কার্যকাল, আজকে আমরা এমন একটা জায়গায় রয়েছি যে বেকারত্বে আমরা সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে ভারতবর্ষ। উনি আজকে বললেন যে অনেক কাজ এমন করেননি যে আগের প্রধানমন্ত্রীরা, যেটা নরেন্দ্র মোদী করেছেন। সত্যি আগে নরেন্দ্র মোদী তো সবুজ বিপ্লব করেননি, নরেন্দ্র মোদী তো ব্যাংক ন্যাশনালাইজেশন করেননি, নরেন্দ্র মোদী তো প্রথম পরমাণু বিস্ফোরণ করেননি, ভারতবর্ষকে শক্তিধর দেশ বানাননি, বরং শহীদদের রক্তে উনি রাজনীতি করেছেন। সেই জন্য তথাগত বাবু পণ্ডিত নেহেরুকে 10 নম্বরে রাখলেন না 1 নম্বরে রাখলেন, তাতে ভারতবর্ষের মানুষের কিছু যায় আসে না। উনি ভ্যাকসিনেশন যদি করে থাকেন, যদি কোউইনের অ্যাপ সঠিক দেখায়, খুব ভালো কথা, আমার সহ নাগরিকরা সুস্থ থাকবে। কিন্তু আমি আপনার চ্যানেলের মাধ্যমে দাবি করছি, আজকে যে সংখ্যা দেখানো হচ্ছে, যেটা ট্রেন্ডিং হচ্ছে, এরও সম্পূর্ণ ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। বেশ, আমি দেবুবাবুর কাছে যাই। দেবুবাবু, আজকের মতো দিনেও পশ্চিমবঙ্গ ভ্যাকসিনেশনের তালিকায় গোটা দেশে 8 নম্বরে। আমাদের জন্য একই সঙ্গে একটু দুঃখের দিনও বটে। গোটা দেশ যেদিনকে এত কিছু অ্যাচিভ করলো, আমরা সেই 8-এ থেকে গেলাম, প্রথম 5-এও পারলাম না আসতে। হ্যাঁ, দেখুন, উত্তরপ্রদেশে ভ্যাকসিন ওরা 50 লাখ 60 লাখ করে পায়, আমরা পাই না। আমাদের ভ্যাকসিন দেওয়া হয় না, কারণ আমরা বাঙালি। চিরকাল আমাদের ভ্যাকসিনটা উত্তরপ্রদেশে চলে যাচ্ছে, আমাদের ভ্যাকসিনটা মধ্যপ্রদেশে চলে যাচ্ছে। এই যে বাঙালির প্রতি এই যে বঞ্চনা, এই যে অত্যাচার, এইভাবে শুধু বাঙালিগুলোকে এইভাবে হ্যাকেল করছে, অপদস্থ করছে, আমাদের দেবে না। অথচ উত্তরপ্রদেশের লাশ আমাদের দিকে ভেসে আসছে। এই কি ব্যাপার বলুন তো? কিভাবে বাঙালিকে অপদস্থ করছে, কিভাবে মানে ভ্যাকসিন না দিয়ে অপদস্থ করছে, কিভাবে মারার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার, আমাদের বিজেপি দল। আজকে এই জায়গায় দেবুবাবু নিশ্চিতভাবে আপনাদের এই রাজনৈতিক চাপানোতর থাকবে যে চাইছেন পাচ্ছেন না, অথবা চাইলেও যতটা দরকার ততটা পাচ্ছেন না দিলেও। আমি নির্মলাবাবুর কাছে আবার যাব। নির্মলাবাবু শুরু করেছিলাম আপনাকে দিয়েই শেষ করব, আপনার মতামত নিয়েই শেষ করব। আমার এতগুলো প্রশ্ন ছিল আজকের, সবার মতো করে সবাই তার সেই প্রশ্নের পক্ষে বা বিপক্ষে বলেছেন, কিন্তু আমার শেষ প্রশ্ন, সাংবাদিক হিসেবে কালের বিচারে নরেন্দ্র মোদীকে আমি কারোর সঙ্গে তুলনার জায়গাতে যাচ্ছিই না, এই 7 বছরের জন্যই আপনি কোথায় রাখবেন? দেখুন, আপনি এই স্টুডিও থেকে যখন চলে যাবেন, একটা কথা একটু মনে রাখবেন, ভাববেন সেটা গিয়ে। সাংবাদিক হিসেবে আমি যেটা বলছি সেটা, শি জিনপিং, ঠিক আছে, তাকে ঠেলতে হয়েছে চায়না, অতিমারি ঠেলতে হয়েছে। তাহলে কি ডেন জিয়াওপিং এর কোনো কন্ট্রিবিউশন নেই? তাহলে কি মাও সেতুং এর কোনো কন্ট্রিবিউশন নেই? সুতরাং এই তুল্যমূল্য বিচারটা করা যায় না। দেখুন, আপনার বিরোধীদের আমি যা বুঝেছি, মেন আপত্তিটা হচ্ছে ট্রাম্পেটিং, ঠিক আছে, যে ব্যান্ড বাজানো, যে দেখো আমি কি করেছি, দেখো আমি করেছি, এটাতে বিরোধীদের আপত্তি আছে। ধরুন, মমতার জন্মদিন আসছে অষ্টমীতে, সেদিন রাজ্য সরকার অনেক ভ্যাকসিন দিতে পারে এবং সেটা নিয়ে তৃণমূল ট্রাম্পেটিং করতেই পারে। যদি নরেন্দ্র মোদী করে থাকে, মমতার দলও করতে পারে। বাংলাদেশ যুদ্ধের পরে ইন্দিরাকে এশিয়ার মুক্তি সূর্য বলে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তিনি কি এশিয়ার মুক্তি সূর্য ছিলেন?
ছিলেন না, ঠিক আছে, কারণ এশিয়ার তো অন্য দেশও ছিল। সুতরাং প্রশ্নটা এক জায়গায় দাঁড়িয়ে যায়, নরেন্দ্র মোদী সেরা, কারণ নরেন্দ্র মোদীকে যুদ্ধ দেখতে হয়নি, নরেন্দ্র মোদী কার্গিল দেখেনি, নরেন্দ্র মোদী বাংলাদেশ দেখেনি, নরেন্দ্র মোদী চীন ভারত যুদ্ধ দেখেনি, ভারত পাকিস্তান যুদ্ধ দেখেনি, ঠিক আছে। সুতরাং এই যে ব্যাপারগুলো নরেন্দ্র মোদী দেখেন, কিন্তু উনি যেটা আমার সময় যেহেতু শেষ, আমাকে থামতে হচ্ছে। তবে আপনার কাছে এই প্রশ্নটা আমার রয়ে গেল, চিরকালীন ঠোকাঠুকি আপনার সাথে আমার যা থেকেই থাকে প্রত্যেক কথোপকথনের পর, এই যুদ্ধ দেখতে না হওয়াটা তার ব্যর্থতা তো কখনোই নয়, কিন্তু কৃতিত্বও কি নয়? ব্যর্থতা, এই 7 বছরে তাকে কোনো যুদ্ধ দেখতে হয়নি, এটাই বোধহয় দেশকে সশক্ত করার সবচেয়ে বড় বিজ্ঞাপন আমার মনে হয়। যাই হোক আমরা ডিফার করতেই পারি, কিন্তু আপনি যাওয়ার আগে আমার চীনের উত্তরটা দিয়ে যান। না নিশ্চিতভাবে চীনে তো নিশ্চিতভাবে ত্রিমালবাবু, চীনে তো গণতন্ত্র নেই, ফলে ওখানকার অ্যাচিভমেন্ট নিয়ে কি করে জানবো? যা গ্রেট লিপ ফরওয়ার্ড ছিল, পরবর্তীকালে দেখলাম সেটা 1 কোটি মানুষের দুর্ভিক্ষ। অমর্ত্য সেনের গবেষণায় দেখলাম 1 কোটি মানুষের দুর্ভিক্ষ, গ্রেট লিপ ফরওয়ার্ড। কিন্তু অতিমারি কালচারাল রেভলিউশন আসলে কোতল করার ইতিহাস। ফলে বুঝবো কি করে আজকে শি জিনপিং যা করছেন 20 বছর পরে চীনের কমিউনিস্ট পার্টি তা নিয়ে বিবৃতি দেবে কিনা? আমি বরং যেখানে গণতন্ত্র আছে সেখানে আলোচনা করি। আমার সময় একেবারে শেষ, আমি এই বিতর্ক এখানেই শেষ করছি। আবার ভারতে ফিরছি। নির্মলা মুখোপাধ্যায়, সুমন রায়চৌধুরী, দেবু টুডু এবং আমার সঙ্গে এর আগে আলোচনায় যোগ দিয়েছিলেন তথাগত রায় এবং বিজেপির তরফ থেকে ইন্দ্রনীল খান। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। নরেন্দ্র মোদী সর্বকালের সেরা প্রধানমন্ত্রী কিনা এই অতিমারি মোকাবিলার আবহে এই মুহূর্তে যেখানে একদিনে দেশে ভ্যাকসিনেশনের হার 2 কোটিরও বেশি, সেই নিয়ে বিতর্ক করলাম আমরা। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর দেশ এই মুহূর্তে দিনের সেরা ব্রেকিং খবরগুলি নিয়ে সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। মুহূর্তে সব থেকে বড় যে ব্রেকিং তা নিয়ে কথা বলছি, অর্থাৎ সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ কি? ভোটের পর বারবার এই প্রশ্ন উঠেছে। বাম ফ্রন্টের ভিতরে বিভিন্ন দলের তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে, নানা বিবৃতির পরিপ্রেক্ষিতে সীতারাম ইয়েচুরি সিপিআইএম এর সাধারণ সম্পাদক জানিয়ে দিলেন নির্বাচন শেষ, সংযুক্ত মোর্চাও শেষ। কংগ্রেস কি করবে সেটা তাদের বিষয়। সরাসরি চলে যাব নিউজ রুমে পৌলমীর সঙ্গে কথা বলতে। পৌলমী, অনির্বাণ, সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তিনি স্পষ্ট বললেন যে কংগ্রেস কি করবে তাদের বিষয়, তবে মোর্চা বা ফ্রন্টের এখন কোনো অস্তিত্ব নেই তা তিনি একবার পরিষ্কার করে দিলেন। তবে উল্লেখযোগ্য বিষয়, আমরা দেখেছিলাম যে নির্বাচনের আগে বাম, কংগ্রেস এবং আইএসএফ একসঙ্গে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল। আইএসএফ এর সঙ্গে দূরত্ব আগেই ছিল কংগ্রেসের, তবে এবার বামের সঙ্গে কংগ্রেসের যে দূরত্ব বাড়লো তার বলার অপেক্ষা থাকছে না। তবে উল্লেখযোগ্য বিষয়, তিনি জানেন যে এই বিষয়টিকে উল্লেখ করে বিরোধীরা, বিজেপি বিশেষ করে, আক্রমণ শানাতে পারে, তাই আগে ভাগে উত্তর দিয়ে রাখলেন তিনি স্পষ্ট বললেন যে কোনো নির্দিষ্ট লক্ষ্যের জন্যই মোর্চা বা ফ্রন্ট তৈরি করা হয়। যেমন বিজেপি ফ্রন্ট তৈরি করেছিল ইন্দিরা গান্ধীকে হারানোর জন্য, কার্যত এই বিষয়টি উল্লেখ করেছেন সীতারাম ইয়েচুরি। তবে তার এই মন্তব্যের পর বিজেপির পক্ষ থেকেও প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নেতা, তিনি স্পষ্ট বলেছেন বাম এবং কংগ্রেসকে মানুষ মেনে নিচ্ছে না। 2016 যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন তাদের ভূমিকাও মানুষ লক্ষ্য করেছে এবং ভোট বাক্সে তার জবাব দিয়েছে মানুষজন। একেবারে আমরা শুনে নিই একবার সীতারাম ইয়েচুরি কি বলেছেন এই প্রসঙ্গে। পৌলমী, are higher than India in terms of the election তো হয়ে গেছে, তো ও মোর্চা যে ইলেকশনের জন্য ছিল ওটা ও ইলেকশনে শেষ, তো মোর্চা শেষ। জনতা পার্টি এসলো ইন্দিরা গান্ধীকে হারাতে, হারিয়ে দিল, তারপরে জনতা পার্টি শেষ। তো এরা সব থাকবে ও ইমিডিয়েট পারপাসের জন্য যে ফ্রেন্ডস আসবে, ও ফ্রেন্ডস ও ইভেন্ট যখন শেষ হয়ে যাবে তারপরে ওর প্রাসঙ্গিকতা নেই। আমরা শুনলাম সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য। নির্বাচন শেষ, সংযুক্ত মোর্চার আর প্রাসঙ্গিকতা নেই। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলার জন্য হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের এবং ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। একদিকে প্যান্ডেল, পাড়ায় প্রস্তুতি এবং অন্যদিকে পুজোর কেনাকাটা। ঠিক তখনই বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুখেন্দুর সঙ্গে। সুখেন্দু, রীতিমতো চোখ দেখাচ্ছে তো নিম্নচাপ।
একেবারে অনির্বাণ, দেখো আমরা দেখেছি যে মঙ্গল বুধবার এই সপ্তাহে, চলতি সপ্তাহে মঙ্গল বুধবার পর্যন্ত বৃষ্টি হয়েছে নিম্নচাপের জেরে, এবং ইতিমধ্যেই যে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে, যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম অভিমুখে ওড়িশা উপকূল এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে কিন্তু সেই গভীর নিম্নচাপ এগিয়ে আসছে অভিমুখে, যার প্রভাবে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। শনিবার অর্থাৎ আগামীকাল হলুদ সতর্কতা জারি রয়েছে কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি হাওড়াতেও এই হলুদ সতর্কতা জারি করেছে। রবিবার এই বৃষ্টির পরিমাণ ধন্যবাদ সুখেন্দু। অর্থাৎ কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনাতেও হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্ট এখানেই শেষ করছি, এরপরে সোজাসুজি সন্ধ্যায়।